কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে মেয়েদের এক নীরব শত্রু। অনেক মেয়েরাই এই সমস্যা নিয়ে ভুগেন, কিন্তু হয়তো জ্ঞানের অভাবে বা লজ্জার কারণে এটার যে ট্রিটমেন্ট বা চিকিৎসার দরকার সেটা নিয়ে জিজ্ঞাসা করেন না ডাক্তারের কাছে বা জানেনও না। তাই আজকের এপিসোডে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, একজন নিউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন, আমেরিকা থেকে বলছি। আপনারা অনেকেই আমাকে জানেন, আমি প্রতি সপ্তাহে মেয়েদের পেলভিক ফ্লোরের ব্যাপারে এক একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিওস বানাই। যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো আজকের টপিকটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। নাও কনস্টিপেশনে যারা ভুগেন তারা সবাই জানেন এটা কীরকম বিরক্তিকর একটা সমস্যা। বাথরুম ক্লিয়ার হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, অস্বস্তি লাগছে, অনেকের হয়তো বুকে জ্বালা পড়া করে, সেই সমস্যা তো আছেই। তবে এর চেয়েও বড় সমস্যা হচ্ছে যারা অনেক দিন ধরে কনস্টিপেশনে ভুগছেন, যেটাকে আমরা বলি ক্রনিক কনস্টিপেশন। সেই সবসময় কনস্টিপেশনের কারণে যেহেতু আপনার বাথরুমে যাওয়ার সময় অনেক চাপ দিতে হচ্ছে, সেই চাপের কারণে কিন্তু আপনার পেলভিক ফ্লোরটা অনেক দুর্বল হয়ে যেতে পারে। পেলভিক ফ্লোরটা কী জিনিস আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি, আবার সংক্ষেপে বলে দিচ্ছি। পেলভিক ফ্লোর হচ্ছে আমাদের তলপেটের নিচের মাংসপেশিটা, যেটা কিনা আমাদের সব তলপেটের যে অঙ্গগুলো আছে, সেটা জরায়ু বা ইউটেরাস হতে পারে, সেটা ব্লাডার বা মূত্রথলি হতে পারে, বা রেকটাম বা ইন্টেস্টিনস, যেখানে কিনা আপনার স্টুল বা পায়খানা জমা হয়, সেই জিনিসগুলোকে সাপোর্ট করছে। এবং যখন আপনার পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যায়, সেটার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে পরবর্তীতে, যেমন ইউরিনের লিকের সমস্যা, ইউরিন ধরে রাখতে না পারার সমস্যা, পায়খানার রাস্তায় সমস্যা বা পায়খানা ধরে রাখতে না পারার সমস্যা, পেলভিক অর্গান প্রোল্যাপস, সহবাসের সমস্যা, অনেক ধরনের বড় বড় সমস্যা দেখা দিতে পারে। তাই এই জন্য খুবই জরুরি কনস্টিপেশন কেন হয় সেটা বোঝার জন্য কি কি খেলে কনস্টিপেশন কমাতে পারবেন এবং কনস্টিপেশনের সমস্যা দূর করার জন্য কি কি করতে পারেন। প্রথমেই বলি কতগুলো ভুল অভ্যাস যেটা হয়তো আমরা না জেনে অনেক সময় করে ফেলি। প্রথমত হচ্ছে পানি ঠিক মতো না খাওয়া। অনেকে হয়তো ভাবেন আচ্ছা পানির সাথে কনস্টিপেশনের কী সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। যখন আপনি অ্যাডিকুয়েটলি পানি না খান তখন আপনার কনস্টিপেশনের সমস্যাটা অনেকটা বেড়ে যেতে পারে। তাই অবশ্যই জরুরি অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট পানি খাবার। ইউজুয়ালি আমরা বলে থাকি 8 গ্লাসেস বা 64 আউন্সেস অফ পানি খাবার জন্য। হ্যাঁ, অবশ্যই অনেকের হয়তো যাদের হেলথ সমস্যা রয়েছে, যেমন ডায়াবেটিস বা হার্টের সমস্যা হচ্ছে, তাদের হয়তো একটু পানির অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করতে হতে পারে। বাট ইন জেনারেল খেয়াল রাখবেন, যখন আপনি বাথরুমে যাচ্ছেন, প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের রঙটা কি সেটা বুঝবার চেষ্টা করবেন। যদি আপনি ঠিক মতন পানি খেয়ে থাকেন তাহলে প্রস্রাবের রঙটা হবে পেল ইয়েলো স্ট্র কালারের মতন, মানে একটা হালকা হলুদ, একটা হালকা ঘিয়া রঙের হবে। যদি দেখেন যে আপনার ইউরিনের কালারটা একদম ঘন হলুদ, একটু খয়েরি খয়েরি ভাব, তাহলে মনে রাখবেন আপনি এনাফ পানি খাচ্ছেন না এবং অবশ্যই পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। দ্বিতীয় ভুল অভ্যাস হচ্ছে অ্যাডিকুয়েট ফাইবার ইনটেক না করা। সো ফাইবার হচ্ছে খুবই জরুরি, কারণ ফাইবার আমাদের স্টুলকে বা পায়খানাটাকে অ্যাপ্রোপ্রিয়েট কনসিস্টেন্সি করে দিতে পারে। সো ফাইবার অনেকেই হয়তো ভাবেন যে আমি তো শাকসবজি খাচ্ছি বা ফলমূল খাচ্ছি। খেয়াল রাখবেন যে সবসময় কিন্তু খালি ফলমূল বা শাকসবজি খেলে না ফাইবার দেওয়া হয় না। স্পেশালি আমাদের সাউথ এশিয়ান ডায়েটে অনেক সময় হয়তো আমরা যেই ভেজিটেবলগুলো খাই সেটাতে এনাফ ফাইবার নাও থাকতে পারে। যেমন আলু, এটাতে অনেক স্টার্চ আছে বা ফাইবার খুব একটা বেশি নেই। মনে রাখবেন এভরি অ্যাডাল্ট, মানে সব অ্যাডাল্ট মানুষের জন্য 30 to 35 গ্রামস অফ ফাইবার খেতে হবে। এবং এটা যদি আপনার ডায়েট থেকে আসছে ভালো কথা, কিন্তু যদি ডায়েট থেকে না আসে তাহলে এক্সট্রা ফাইবার ইনটেক বাড়াতে হবে। এক্সট্রা ফাইবার ইনটেক কোথা থেকে করবেন? অনেক ধরনের অপশন আছে, সেটা হচ্ছে ইসুপগুলের ভুসি। এছাড়াও আমেরিকাতে অনেক ধরনের আদার অপশনস আছে, যেমন সিলিয়াম হাস্ক, বেনিফাইবার, মিরাল্যাক্স, অনেক ধরনের ফাইবার আছে যেটা আপনি ওভার দ্য কাউন্টার, মানে প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কিনে খেতে পারবেন। তাই অবশ্যই খেয়াল রাখবেন 30 to 35 গ্রামস অফ ফাইবার, এবং এটা যদি আপনার শুধু নর্মাল নিউট্রিশন থেকে না আসছে তাহলে অবশ্যই সাপ্লিমেন্ট করবেন। নেক্সট ভুল অভ্যাস হচ্ছে টয়লেট ধরে রাখা। অনেকেই হয়তো যখন বাইরে যান বা অচেনা জায়গায় যান, বাথরুম লাগলে বাথরুম ধরে রাখেন। সেটা কিন্তু সবসময় ভালো না, কারণ যখন বাথরুম আপনি ঠিক মতো না করছেন বা বাথরুমে ঠিক মতো যাচ্ছেন না, তখন কিন্তু পুরো সিস্টেমটার উপরে একটা এফেক্ট হতে পারে। হ্যাঁ, যদি আপনার অচেনা জায়গায় যেয়ে বা পাবলিক টয়লেট ইউজ করতে কষ্ট হয়, দরকার হলে টয়লেটের উপর টিস্যু পেপার দিয়ে লাইন করে সেখানে বসে বাথরুম করে নেবেন।
কিন্তু সবসময় ধরে রাখাটা কিন্তু আপনার শরীরের জন্য ঠিক না। সেটা আপনার বাউল মুভমেন্টের জন্যও ঠিক না এবং ইউরিনেশনের জন্যও ঠিক না। এবং ফাইনাল ভুল অভ্যাস হচ্ছে নিয়মের বাইরে ওলটপালট জিনিস খাওয়া। হ্যাঁ, অনেক সময় হয়তো আমরা দাওয়াতে আছি বা বাইরে গেছি, একটু একটু উলটপালট খাবার হয়ে যায়, বা যতটা সম্ভব খেয়াল রাখবেন যে যখন আপনি খাবার খাবেন, সকালের ব্রেকফাস্ট ঠিক মতন খাচ্ছেন, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার ঠিক মতন খাচ্ছেন, অ্যাডিকুয়েট ফাইবার খাচ্ছেন, এবং ভাজা পোড়া খাবার বা যেসব খেলে আপনার কনস্টিপেশনটা আরও বেড়ে যায় সেই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। স্পেশালি ফাস্ট ফুড বা ক্যান্ড ফুড, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যতটা সম্ভব ফ্রেশ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, হোম কুকড মিল খাওয়ার চেষ্টা করবেন যাতে ওগুলোতে প্রিজারভেটিভস কম থাকে। তাহলে সমাধানটা কি? মেডিসিন বা ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস করে চেষ্টা করবেন কনস্টিপেশনটাকে ঠিক করবার জন্য। প্রথমতই যেহেতু পানি খাওয়া খুবই জরুরি, মেক শিওর আপনার হাইড্রেশন ঠিক মতন হচ্ছে, আপনার ফাইবার ঠিক মতো যাচ্ছে, শাকসবজি, ফলমূল, ফ্রেশ ফুড যতটা সম্ভব খাবার চেষ্টা করবেন, ডিসিপ্লিন লাইফ মেনটেন করবার চেষ্টা করবেন। এছাড়াও মুভমেন্ট, ওয়াকিং, সিম্পল স্ট্রেচেস, স্পেশালি রাতে খাবার পরে 5-10 মিনিট হলেও একটু চেষ্টা করবেন যে হাঁটাচলা করবার। এবং মেইন যেটা ভুল করে স্পেশালি আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজে, রাতের খাবার খেয়েই সাথে সাথে ঘুমাতে চলে যাচ্ছে। চেষ্টা করবেন একটু আগে খাবার খাওয়ার, যাতে অ্যাটলিস্ট ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে রাতের খাবারটা শেষ করে ফেলবেন, যাতে ঘুমাতে যাওয়ার আগে একটু মুভমেন্ট হতে পারে, হাঁটাচলা করতে পারেন, একটু পানি খেতে পারেন। এবং এই সিম্পল স্টেপসগুলো, এই সিম্পল চেঞ্জেসগুলোই আস্তে আস্তে করতে করতে দেখবেন আপনার শরীরে অনেকটা ইমপ্রুভ হয়েছে। সো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আবারও বলছি, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ খুবই বিরক্তিকর একটা ব্যাপার, কিন্তু আমার মতো ইউরোগাইনোকোলজিস্টরা যেটা নিয়ে ভয় পায় সেটা হচ্ছে যে ওভার টাইম ক্রনিক কনস্টিপেশন হলে কিন্তু আপনার পেলভিক ফ্লোরের উপর অনেক সমস্যা হতে পারে। অনেক সময় আমরা কনস্টিপেশন হয়তো ইয়াং এজে মহিলাদের, ইভেন পুরুষদেরও আমরা দেখতে পারি যে যখন 20-30 বছর ছিল, কনস্টিপেশন ছিল, হয়তো খুব একটা খেয়াল করেননি, কিন্তু আস্তে আস্তে এখন 40, 50, 60 পার হয়ে গেছে, এবং ওভার টাইম এই কনস্ট্যান্ট কনস্টিপেশনের কারণে যে আপনি চাপ দিচ্ছেন দ্য পেলভিক ফ্লোরের উপর, অনেকটা চাপ দিয়ে পেলভিক ফ্লোরটাকে দুর্বল করে দিয়েছে, এবং এর কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তাই যাতে এই পেলভিক ফ্লোর সমস্যাগুলো আপনারা এড়াতে পারেন, ইয়াং এজ থেকেই চেষ্টা করবেন একটা ডিসিপ্লিন লাইফ লিড করার, এবং যে সিম্পল স্টেপসগুলো দিলাম সেগুলো মেনে চলবার। শেষ করবার আগে আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেগুলো লিখবেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরেকটা টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আশা করি তখন দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নিজের পেলভিক হেলথের প্রতি যত্নশীল হবেন।